খবর শুনছেন সংবাদ আপডেট চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকের ৩৫টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে মার, ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে এফআইআর। ২১শে জুলাইয়ের সভা ঘিরে বড় ধাক্কা, মমতা অভিষেককে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট। টানা বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরবঙ্গ, শিলিগুড়ি দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন, ভেঙে পড়ল কার্শিয়াংয়ের রাস্তা। আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের। ৪ দিন একেবারে লাল সতর্কতা, ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা এই জেলাগুলিতে। কুরুলের কোপে মাকে খুন, বস্তায় মুন্ডু ঢুকিয়ে ফেলা হয় পুকুরে, কোলাঘাটের ঘটনায় ছেলের ফাঁসি চান প্রতিবেশীরা। যোগ কোনো চাপে দেওয়ার বিষয় নয়, প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। হাই সুগার, শারীরিক কারণে দলের সমস্ত পদ ছেড়ে দিলেন জ্যোতিপ্রিয়, পদত্যাগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কাঁচরাপাড়ার স্কুলে টাকার খনি, 5 দিন পর উদ্ধার আরও 8 লক্ষ, সব মিলিয়ে মিলল 2.25 কোটি। কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত 2, জলমগ্ন শহর পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা। 2021 সালে শীতলকুচিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় শিলিগুড়ি থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতার প্রধান অভিযুক্ত। দীর্ঘ জেরার পরে কয়লা পাচারকাণ্ডে ইডির হাতে গ্রেফতার মনোরঞ্জন মণ্ডল। 20 জুন কাদের অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা, তারকেশ্বর থেকে বড় ঘোষণা করবেন নরেন্দ্র মোদী। দুর্যোগে ভেসে গেল দুধিয়ার সেতু, 8 মাসের মধ্যেই 52 কোটি ব্যয়ে নতুন ব্রিজ তৈরির ঘোষণা মন্ত্রীর। মিড ডে মিলে এক মুঠো ভাত বেশি চেয়েছিল শিক্ষাকর্মীর মারে কপাল কাটল 5ম শ্রেণীর ছাত্রের। বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, জল জমল বেশ কিছু এলাকায়, যানজটে ভোগান্তি, বিমানবন্দরে বাজ পড়ে আহত 2। রবিবার যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাইকোর্টকে জানিয়ে দিল শুভেন্দু সরকার। সন্তান বেসরকারি স্কুলে পড়লেও মা পাবেন অন্নপূর্ণা যোজনা 3000, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়। রাজ্যের কলেজগুলিতে পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ, উচ্চশিক্ষা দফতরের নির্দেশ। কবে? দলীয় স্তরে মন্ত্রীদের ক্লাস নিলেন শুভেন্দু শ্রমিকরা, কলকাতায় হয়ে গেল বিজেপির বিরাট কর্মশালা। বিধানসভায় আলাদা ঘর বলার জন্য সময় পাবেন, আশ্বাস দিয়েছেন শুভেন্দু। বৈঠকের পরে দাবি কুণাল, শোভন, মদনদের। প্রশ্ন ফাঁসে মৃত্যু 11 পড়ুয়ার, এবার শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন, প্রধানমন্ত্রীকে চিঠি কাকরোচ অভিজিতের। ইলিশ থেকে চিংড়ি, জামাই ষষ্ঠীর আগে অগ্নিমূল্য বাজার, মাথায় হাত মধ্যবিত্তের। শনি রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা, সতর্ক করল আবহাওয়া দফতর। কথা রাখলেন মুখ্যমন্ত্রী, 3টি নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরির নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। ঋতব্রত সন্দীপনদের বহিষ্কারে স্থগিতাদেশ আলিপুর আদালতের, আরও বিপাকে মমতাপন্থী তৃণমূল। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি, অরূপের পরই সাইবার ক্রাইমকে চিঠি 10 ঋতব্রতপন্থী এমএলএর। আগেও বেইমানি করিনি, আগামী দিনেও করব না, বাড়ি ফিরে বললেন অসিত মজুমদার। জেলে বসেই পেয়েছিলেন নতুন দায়িত্ব। গুয়াহাটি বিমানবন্দরে আটক বাংলাদেশি তরুণী উদ্ধার, পশ্চিমবঙ্গের ঠিকানার জাল আধার কার্ড। আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলকে সিবিআই তলব, ইন্দিরা সহ 2 সাসপেন্ডেড আইপিএস এর বয়ান রেকর্ড। কর্ণাটকে পালিয়েও শেষ রক্ষা হলো না, গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। এবার বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক মিতুন কুমার দে। জোড়া অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিও মিতুন কুমার দের বিরুদ্ধে এফআইআর রুজু করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। এসডিপিও থাকাকালীন এক কাউন্সিলর এবং এক সাংবাদিককে ডায়মন্ড হারবার থানায় ডেকে তিনি নারকীয় অত্যাচার করেন বলে অভিযোগ। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, থানায় ডেকে বিদ্যুতের শক দিয়ে নগ্ন করে মারধর করা হয়।
ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, তৎকালীন ডায়মন্ড হারবারের এসডিপিও মিথুন কুমার দের বিরুদ্ধে 2023 সালে ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ডাক্তার তমাল কুমার হালদার এবং এক সাংবাদিকের উপর নির্মম অত্যাচারের অভিযোগ দায়ের হয়। তারই ভিত্তিতে বুধবার এফআইআর রুজু করে পুলিশ। জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর গত 11 মে ওই কাউন্সিলর ডায়মন্ড হারবার থানায় মিথুন দের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীকালে গত 15 জুন তার উপর ওই পুলিশ আধিকারিকের অত্যাচারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। বুধবার রাতে সেই এফআইআর রুজু করে তদন্ত শুরু করল পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত চলাকালীন ডায়মন্ড হারবারের তৎকালীন এসডিপিও মিথুন কুমার দেকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, তৎকালীন এসডিপিও মিথুন কুমার দে পরবর্তীকালে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে উন্নীত হয়েছিলেন। এরপর তৃণমূল সরকারের আমলে পূর্ব মেদিনীপুরে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পান। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার পদে নতুন কাউকে নিয়োগ করা হয়নি, তাই মিথুন কুমার দেই সেখানে ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। এরপর বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশন তাকে বদলি করে দেয় খড়গপুর এসআরপি পদে। 2025 সালের 21শে জুলাই শহীদ দিবসের সভা নিয়ে নতুন করে আইনি জটিলতায় পড়ল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সভার জন্য কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, যা হাইকোর্টের আগের নির্দেশের বিরোধী। এই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। 21শে জুলাইয়ের সভা নিয়ে হাইকোর্টের নোটিশ। 2025 সালের 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সভা হয়েছিল। সেই সভাকে ঘিরেই এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়ার নির্দেশ দেয়। আগামী 3রা জুলাই মামলার পরবর্তী শুনানি হতে পারে। মামলাকারীদের অভিযোগ, 21শে জুলাইয়ের সভার জন্য শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের সমস্যা তৈরি হয়। সেই কারণেই আদালতের দ্বারস্থ হন তিনি। আসলে 2018 সালে রাজনৈতিক সভা ও মিছিল নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট কিছু নির্দেশ দিয়েছিল। আদালত জানিয়েছিল, কোনো রাজনৈতিক সভার জন্য শহরের বড় বা প্রধান রাস্তা পুরোপুরি বন্ধ করা যাবে না। রাস্তার একটি অংশ সবসময় সাধারণ মানুষের চলাচলের জন্য খোলা রাখতে হবে। এছাড়া অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার চলাচল যাতে বাধাপ্রাপ্ত না হয় তা নিশ্চিত করতে হবে। যানজট এড়াতে বিকল্প রাস্তার ব্যবস্থাও রাখতে হবে এবং আগে থেকেই সেই তথ্য মানুষকে জানাতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছিল। তৎকালীন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছিল, বড় রাজনৈতিক সভা বা মিছিলের কারণে কলকাতায় প্রায়ই ব্যাপক যানজট তৈরি হয়। এতে সাধারণ মানুষ এবং জরুরি পরিষেবাগুলি সমস্যার মুখে পড়ে। তাই রাজনৈতিক কর্মসূচির জন্য নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়া উচিত নয় বলেও আদালত মন্তব্য করেছিল। বর্তমান মামলায় অভিযোগ, ওই নির্দেশ মানা হয়নি। 2025 সালের 21শে জুলাইয়ের সভার সময় রাস্তা বন্ধ করে কর্মসূচি করা হয়েছিল, যার ফলে বহু মানুষ ভোগান্তির শিকার হন। সেই অভিযোগের ভিত্তিতেই আদালত অবমাননার মামলা হয়েছে। এখন এই বিষয়ে আদালতে নিজেদের বক্তব্য জানাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার ভোর পর্যন্ত লাগাতার চলা রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়। এই সময়ের মধ্যে পাহাড় ও সমতল মিলিয়ে প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতি বর্ষণের জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কোথাও জাতীয় সড়কে ধস নেমে আবার কোথাও নদীগর্ভে সেতু ভেসে গিয়ে শিলিগুড়ি, দার্জিলিং এবং শিলিগুড়ি মিরিক সড়ক যোগাযোগ সম্পূর্ণ ব্যাহত হয়েছে। ভারী বর্ষণের কারণে উত্তরবঙ্গের নদীগুলিতে জল বাড়ায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। সেই জলের তোড় সামলাতে না পেরে কার্শিয়াং জেলার দুধিয়ায় বিকল্প সেতুটি সম্পূর্ণভাবে ভেসে গিয়েছে। সেতুটি জলের তোড়ে তলিয়ে যাওয়ায় ওই এলাকায় যাতায়াত ব্যবস্থা বড়সড় ধাক্কা খেয়েছে। অন্যদিকে প্রবল বৃষ্টি এবং মহানন্দা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে 110 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় বড়সড় ধস নেমেছে। এর পাশাপাশি কার্শিয়াং থেকে শিলিগুড়িগামী 3 লেনের রাস্তার একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। শুধু ধস বা রাস্তা ভাঙাই নয়, প্রধান সড়কের উপর একটি বিশাল গাছ উপড়ে পড়ায় যান চলাচল সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে আপৎকালীন সুরক্ষার্থে দার্জিলিং এবং শিলিগুড়ির মধ্যে সংযোগকারী এই রাস্তাটি আপাতত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে প্রশাসন। রাস্তার উপর থেকে ধসের ধ্বংসাবশেষ সরানো এবং উপড়ে পড়া গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করার তোড়জোড় চলছে। তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এদের ধস সরিয়ে এবং ক্ষতিগ্রস্ত রাস্তা পুরোপুরি মেরামত করে যান চলাচল আবার স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে। আরও বিপাকে মাতচোর তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এবার তার বিরুদ্ধে জীবনতলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করলেন এক মহিলা। ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন শওকত। তাকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার ধর্ষণের অভিযোগে আরও বিপাকে পড়লেন তৃণমূল নেতা। অভিযোগপত্র ওই মহিলা জানিয়েছেন, তার সঙ্গে ঘটনাটি ঘটেছে 2019 সালের মার্চে। তার 5 বছরের শিশু সন্তানকে আটকে রেখে শওকত এবং তার 3 জন সাঙ্গপাঙ্গ দিনের পর দিন তাকে ধর্ষণ করেছেন। তার উপর অত্যাচার
অত্যাচার চালিয়েছেন। শওকত মোল্লার 3 ঘনিষ্ঠের মধ্যে একজন তার গাড়ির চালকও রয়েছেন, অন্যজন সেই গাড়ির চালকের দাদা, আর চতুর্থ জন মূল ষড়যন্ত্রকারী। তিনি শওকতের সঙ্গে তার দেখা হলো কি করে? পুলিশের কাছে মহিলার আরও অভিযোগ, তার ছেলেকে নিয়ে গিয়েছিল কয়েকজন সমাজবিরোধী। সন্তানকে ফিরে পেতেই তিনি অভিযুক্তদের একজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর ছেলেকে ফিরিয়ে দেওয়ার নাম করে মহিলাকে নিজের ডেরায় ডাকেন শওকতের গাড়ি চালকের দাদা। তাকে প্রথম ধর্ষণ এবং মারধর করেন। এরপর স্পষ্ট হুমকি দেন যে যখন তারা মহিলাকে ডাকবেন তখন তাকে চলে আসতে হবে, নইলে ছেলে পাবেন না। ধর্ষণের সময় ছবি ভিডিও তুলে তাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করতে থাকেন অভিযুক্ত। তার কথা না শুনলে সেই সমস্ত ছবির ভিডিও ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এরপর ওই অভিযুক্তই তাকে শওকতের ডেরায় পাঠিয়েছিলেন বলে মহিলার অভিযোগ। সেখানে শওকত তাকে ধর্ষণ করেন তার গাড়ির চালকও। মহিলার দাবি, এতদিন ভয় এবং লজ্জার কারণে তিনি এই ঘটনার কথা কোথাও জানাতে পারেননি। তবে পালাবদল হতেই এবং শওকত মোল্লা গ্রেফতার হতেই তার ভয় কেটে গিয়েছে। তাই তিনি তৃণমূল নেতা ও তার 3 শাগরেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। ইতিমধ্যে পুলিশ তার অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করেছে। দক্ষিণবঙ্গে টানা আকাশের মুখ ভার থাকলেও বিগত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিনই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টিও হতে পারে এই 5 জেলার কিছু কিছু অংশে। ফলে উত্তরবঙ্গে যে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই 10 নম্বর জাতীয় সড়কের উপরেও ধসের খবর মিলেছে। অন্যদিকে দুধিয়া ব্রিজের অস্থায়ী ডাইভারশন এর একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আবহে অতিবৃষ্টিতে পাহাড়ে আরও ধসের সতর্কবার্তা থাকছে। 4 দিন সিকিম, দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। থাকছে হরপা বানের ভয়। পাহাড়ি নদী থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া দপ্তরের কর্তারা। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে ডুয়ার্সের প্রায় সর্বত্র। এবার সেই বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। আগামী 4 দিন লাল সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। শনিবার লাল সতর্কতা কোচবিহারেও। হাওয়া অফিস বলছে একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টিও হতে পারে ডুয়ার্সে। ভুটানের জল এবং স্থানীয় বৃষ্টিতে ডুয়ার্সের নদীতে জলস্ফীতি সতর্কতা। প্রবল বৃষ্টির সঙ্গে ধস আর জল জমার জন্য সমস্যায় পড়ছেন অনেক উত্তরবঙ্গে আগত পর্যটকরা। এই অবস্থায় তাদের জন্য ইতিমধ্যেই হেল্পলাইন চালু করেছে রাজ্য সরকার। পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক করছেন পূর্ত দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার। তিনি ছাড়াও বৈঠকে ছিলেন সচিব অন্তরা আচার্য, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার জেলাশাসক এবং গণপূর্ত দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। পুলিশ এসে একটি পুকুর থেকে বস্তাবন্দি মুন্ডু উদ্ধার করে। ইতিমধ্যেই মাকে খুনের অভিযোগে পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় মাকে খুন করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত। কুরুলের কোপে বৃদ্ধা মাকে খুন করল ছেলে। কোলাঘাটের এই ঘটনায় অভিযুক্তের ফাঁসি চাইছেন প্রতিবেশীরা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত কাউরচন্ডী গ্রামের বাসিন্দা ভারতী চক্রবর্তী বছর 65 ওই বৃদ্ধাকে তারই পুত্র বাসুদেব চক্রবর্তী খুন করেছেন বলে অভিযোগ। বুধবার ভোরে এই ঘটনার কথা জানতে পেরেই বাসুদেবের বাড়িতে যান প্রতিবেশীদের একাংশ। তারা গিয়ে দেখেন বাড়ির ভেতরে ভারতী দেবীর মুন্ডহীন দেহ পড়ে রয়েছে আর বাসুদেবের প্যান্টে রক্তের দাগ লেগে রয়েছে। কাটা মুন্ডুর সন্ধানে তল্লাশি শুরু হয়। পরে পুলিশ এসে একটি পুকুর থেকে বস্তাবন্দি মুন্ডু উদ্ধার করে। ইতিমধ্যে বাসুদেবকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেলায় মাকে খুন করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। প্রতিবেশীদের দাবি, কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অভিযুক্ত। তবে এই দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবারে নবান্নে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদবকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যোগ কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়। এই পশ্চিমবঙ্গের মাটি থেকে যে যোগের সূচনা হয়েছিল তাকে আবার তার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। যোগ কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, বরং পশ্চিমবঙ্গের মাটি থেকে যে যোগচর্চার সূচনা হয়েছিল তাকে তার যথাযথ মর্যাদা ফিরিয়ে দিতে উদ্যোগী হয়েছে সরকার। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদবকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যোগ কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়। এটি পশ্চিমবঙ্গের মাটি থেকেই যোগের সূচনা হয়েছিল, তাকে আবার তার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে গত কয়েকদিন ধরেই জোর কদমে চলছে প্রস্তুতি। কর্মসূচি ঘিরে রেড রোডে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং বৃহৎ পরিসরে অবকাঠামোগত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আয়োজনকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। হাইকোর্ট অবশ্য রাজ্যের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি, কোনো ধরনের অন্তর্বর্তী স্থগিতাদেশও দেয়নি। তবে জনস্বার্থে পুলিশকে বিকল্প রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের দাবি, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের নির্ধারিত প্রোটোকল মেনেই এই যোগ উৎসবের আয়োজন করা হয়েছে। দীর্ঘ 12 বছর পর পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে সক্রিয় অংশগ্রহণ করছে বলেও জানানো হয়েছে। সরকারের আশা, 3 দিনের এই কর্মসূচি এবং বিশেষ করে 21শে জুনের মূল কর্মসূচি সফল হলে যোগ দিবস উদযাপন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটি নতুন আন্তর্জাতিক নজির গড়তে সক্ষম হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক যোগ দিবসের মূল কর্মসূচিটি হবে কলকাতার রেড রোডে। বর্ষাকাল এবং শহরের বিভিন্ন মাঠের কর্দমাক্ত পরিস্থিতির কথা বিবেচনা করে এই স্থান নির্বাচন
আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রায় ৩৮,০০০ মানুষ নাম নথিভুক্ত করেছেন। মূল মঞ্চের সামনে প্রায় ৩৫,০০০ মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে। তবে কলকাতা পুর এলাকা এবং সংলগ্ন বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিগুলির মাধ্যমে কয়েক লক্ষ মানুষ এই উৎসবে যোগ দেবেন বলে আশা করছে প্রশাসন। ২১শে জুন রেড রোডের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সকাল ৬টা বেজে ১৫ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে। এর প্রায় ৮ ঘন্টা পরে মূল কর্মসূচি শুরু হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। তার উপস্থিতিকে ঘিরে ইতিমধ্যে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের সিদ্ধান্ত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বালু। অন্যদিকে শুক্রবারই শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব। তৃণমূলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অসুস্থতার কারণে তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বালু। অন্যদিকে শুক্রবারই শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব। পুর কমিশনারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। দলের সমস্ত পদ ছাড়ার কারণ জানিয়ে শুক্রবার জ্যোতিপ্রিয় বলেন, আমার ৩৫০-এর উপরে সুগার, কিডনি খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় দলের কোনো কাজকর্মে আমি এখন যুক্ত থাকতে পারছি না, তাই সব পদ ছেড়ে দিলাম। গত শনিবারই জ্যোতিপ্রিয়কে দলের কর্ম সমিতির সদস্য করেছিল তৃণমূল। এক সপ্তাহ কাটতে না কাটতেই দলের সমস্ত পদ ছেড়ে দিলেন তৃণমূলের প্রথম দিকের সৈনিক জ্যোতিপ্রিয়। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। জ্যোতিপ্রিয়ের পদত্যাগ তৃণমূলের অনেকে বিস্মিত করলেও গৌতম যে মেয়র পদ ছাড়তে চলেছেন তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর বিভিন্ন পুরসভা এবং পুর নিগমের চেয়ারম্যান এবং মেয়ররা পদত্যাগ করেছেন। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। এবার রাজ্যের আর এক পুর নিগম শিলিগুড়ির মেয়রও পদত্যাগ করলেন, অর্থাৎ শিলিগুড়ি পুর বোর্ডও ভেঙে গেল। বৃহস্পতিবারই পুর নিগমের মেয়র পরিষদের নিয়ে বৈঠক করেছিলেন গৌতম। ওই বৈঠকে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলে মেয়র পরিষদের একাংশ তাকে বাধা দেন। শিলিগুড়ি পুর নিগমের বর্তমান বোর্ডের আরও ১ বছর কাজের মেয়াদ ছিল, তাই অনেক মেয়র পরিষদই ইস্তফা দিতে চাননি। তবে গৌতম সিদ্ধান্তে অনড় ছিলেন। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল নেত্রী চাইছেন গৌতম দলীয় সংগঠনে আরও বেশি করে নজর দিন। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে জিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়েছিলেন গৌতম। ২০১৬ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর পর্যটন মন্ত্রী হন তিনি। ২০২১ সালের নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান। ২০২৬-এ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েও জয়ের মুখ দেখতে পারেননি তিনি। হেরে যান বিজেপি প্রার্থী তথা রাজ্যের বর্তমান মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে। এর মাঝে ২০২২ সালে শিলিগুড়ি পুর নিগমের নির্বাচনে গৌতমের নেতৃত্বে জয় পেয়েছিল তৃণমূল। এবার সেই পুরো নির্বাচনও হাতছাড়া হচ্ছে তাদের। অন্যদিকে ১৯৯৮ সালে তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই দলের সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয়। একাধিকবার তাকে টিকিট দিয়েছে দল। বিধায়ক হওয়ার পাশাপাশি রাজ্যের মন্ত্রীও হয়েছেন। খাদ্যমন্ত্রী থাকার সময় রেশন দুর্নীতিতে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। এই মামলায় জেলে যেতে হয়েছিল তাকে। তারপরেও অবশ্য জ্যোতিপ্রিয়ের উপর ভরসা রেখেছিলেন মমতা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন তিনি, কিন্তু বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের কাছে হেরে যান।